সো যারা যারা এতক্ষণে ইউনুসের সাক্ষাৎকারটা দেখেছে, ইন্টারভিউটা ভয়েস অফ আমেরিকাকে, সো ইটস ক্লিয়ার নাও, যেটা আমি গত জুলাই থেকে যেটা চেঁচাচ্ছিলাম, যে ইটস ইটস মানে জামাত ব্যাকড, জামাত শিবির ব্যাকড, ফান্ডেড, সিআইএফ ফান্ডেড একটা একটা অর্কেস্ট্রেটেড একটা রিজিম চেঞ্জ, যে একটা কু করার চেষ্টা করা হচ্ছে, এটা এখন একদম ক্লিয়ার। কিভাবে সে বলছে, তাকে কোয়েশ্চেন করা যখন হচ্ছে যে আহ, পাকিস্তান তো এখনো বাংলাদেশকে কোনো সরি বলেনি 71-এর ঘটনার জন্য, তো এটাতে আপনার কি মতামত? তো ও বলছে যে সার্কের সার্ককে আমাদের শক্তিশালী করতে হবে, সার্কের মধ্যে পাকিস্তান, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ওদের সবাইকে নিয়ে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ভাই, ও তোমাকে জিজ্ঞেস করছে 71 নিয়ে, পাকিস্তান যে এখনো সরি বলেনি, ওটার এগেনস্টে তোমার কি? ওকে দুবার কোয়েশ্চেন করা হয়েছে, দুবারই সে এলম জলম করে অ্যান্সার করেছে। মানে সেকেন্ড টাইম মনে হয় সে বলেছে যে এটা পাকিস্তানের সাথে আমরা সরাসরি বসবো, এটা নিয়ে কথা বলবো, বাট সে কখনো এটা বলেনি যে সে পাকিস্তানকে আমরা এটা বলতে বাধ্য করবো, অথবা পাকিস্তানকে এটা বলা উচিত, সরি বলা উচিত। ও কিচ্ছু এরকম কিছু বলেনি। তার মানে এটা এক্সপেক্ট করা উচিত না এই গভর্নমেন্টের কাছ থেকে যে এটা একটা দে উইল গোনা বি অ্যাক্ট অ্যাজ আমাদের স্বাধীনতার চেতনাকে তারা ধারণ করে, এটা এটা এক্সপেক্ট করা উচিত না। মানে যারা এখন গভর্নমেন্টে আছে, স্পেশালি দোজ টু লিটল কিডস, হ্যাঁ, আমাদের এই বুড়া বুড়া ভাম, ইউনুস কাকু, আর এখানে ইউনুস কাকুর কয়েকটা গার্লফ্রেন্ডও আছে। সো এরা, এদের কাছ থেকে এটা আশা করাও উচিত না যে এরা আমাদের স্বাধীনতার চেতনাকে ধারণ করে। এখন আমাদের স্বাধীনতাকে চেতনাকে ধারণ না করলে আমার প্রবলেম কি, অথবা তোমার প্রবলেম কি, অথবা যারা ওখানে ওখানে যারা তোমার জুলাইতে যারা গেছিল, যারা ডেমনস্ট্রেশন লাল টিপ পরেছিল, লাল টিপ পরে যারা যুদ্ধ করেছিল, তথাকথিত যুদ্ধ করেছিল, তাদের প্রবলেম কি? আমার প্রবলেম কি? আমার প্রবলেম আছে, আমার প্রবলেম, কারণ আমি বাংলাদেশের নাগরিক। আর মুক্তিযুদ্ধের চেতনাটা হচ্ছে কি, যে অসাম্প্রদায়িক একটা দেশ গঠনের জন্য, সমাজতান্ত্রিক, ঠিক আছে, যেখানে সবার রাইট সমান, হ্যাঁ, এভরিওয়ান ইজ ইকুয়াল, এরকম একটা দেশ গঠন করার জন্য 71-এর মুক্তিযুদ্ধটা হয়েছিল। এর আগে কি ছিল? এর আগে যেটা ছিল সেটা হচ্ছে কি, যে একটা ইসলামিক রাষ্ট্র কায়েম হয়েছিল, পাকিস্তান নামক একটা ইসলামিক রাষ্ট্র কায়েম ছিল। ইসলামিক রাষ্ট্রে নট এভরিওয়ান ইজ ইকুয়াল। সো এখানে বাংলাদেশের স্বাধীনতার চেতনা ধারণ করার জন্য মানে আমার একটা পার্সোনাল একটা মোটিভ আছে, যে আমি কেন এই স্বাধীনতার চেতনাকে ধারণ করতে চাই। কারণ আমি চাই, আমি জানি না আমি কোন ধরনের, বাট আমি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছি। সো আমার রাইট থাকা উচিত আমি কৃষ্ণকে কি নিয়ে গালাগালি করব, আমার রাইট থাকা উচিত আমি জিসাসের কে কি নিয়ে গালাগালি করব। যদি আমি কোনো ওরকম কোনো কারণ দেখি, আমার রাইট থাকা উচিত মিস্টার মোহাম্মদের যদি কোনো প্রবলেম আমি দেখি, তাকে নিয়েও কথা বলার জন্য। ভাইসি ভার্সা, ভাইসি ভার্সা, যদি কেউ মনে করে যে কি না এটা রাইট, দেন দে শুড কাম আপ অ্যান্ড সে। সো এভরিওয়ান শুড হ্যাভ দেয়ার রাইট টু এক্সপ্রেস ইট। ওকে, এখন বলবে যে হাসিনার আমলে কেটে ছিল। হাসিনার আমলে কোনটা ছিল না? হাসিনার আমলে কোনটা ছিল না? হাসিনার সাথে যেটা হয়েছে, শেখ হাসিনার সাথে অথবা আওয়ামী লীগের সাথে যেটা হয়েছে, আমি মনে করি যে কি ইটস এটা একটা গেম খেলা হয়েছে, ঠিক আছে। কত সালে শেখ হাসিনা প্রথমবার ক্ষমতা এলো? 2002-তে তো সে ক্ষমতা ছেড়ে দিল, 1996-এ মানে সে ক্ষমতা এলো, হ্যাঁ, 96-এ ক্ষমতা এলো এবং 2001-এ সে ক্ষমতা ছেড়ে দিল, ইয়েস, ঠিক আছে। বাংলাদেশের বাংলাদেশের ইতিহাসে এমন একটা গভর্নমেন্ট দেখিয়ে দাও। এখন 96-এর কথা বলছি, অনেক আমাদের জেনজি ভাইরা তো তখন জন্মায়নি, তখন তখন তারা মায়ের পেটের মধ্যে হাঁটুগুডু খেলছে, হ্যাঁ। তো ওদেরকে ওদেরকে বলছি বিশেষ করে, তোমরা একটু হিস্ট্রি পড়ো, ঠিক আছে। যেটা তোমাদের জন্য বাক স্বাধীনতা, অথবা যেটা তোমরা যেটা বলছো কি না আমাদের কথা বলতে দিচ্ছে না, হ্যাঁ, অথবা সামথিং, আমি আই ডোন্ট নো
কে কথা বলতে পারেনি বাংলাদেশে? বাংলাদেশে বসেই রুমিন ফারানা থেকে শুরু করে, রুহুল আমিন রিজভী থেকে শুরু করে সবাই পিন্ডি চটকেছে, ঠিক আছে? তোমার বিদেশে বসে সবাই গভর্নমেন্টের পিন্ডি চটকেছে, ঠিক আছে? সে কে বলতে পারেনি? হ্যাঁ, যারা উল্টাপাল্টা বলেছে, যারা সত্যিকে মিথ্যা বলেছে, ঠিক আছে, তাদেরকে ধরে ডিজিএফআই দিয়েছে। হ্যাঁ, যেমন ওই যে যে লোকটা যে ইংলিশে খুব ভালো কথা বলে, যে আল জাজিরাতে বলতে গেছিল যে এখানে ম্যাসাকার হয়েছে। হ্যাঁ, ওই যে ইয়াতে তোমার হেফাজতের আন্দোলন, ওটাতে 2011-এ যেটা ম্যাসাকার হয়েছে নাকি ওখানে, ঠিক আছে? তো এটা তো মিথ্যে কথা না? তো মিথ্যে কথা বলতে গেছে, তোমাকে ধরে প্যাদানি দিয়েছে। এটা আই মিন আই ডোন্ট সি এনি রং উইথ ইট, ঠিক আছে? তুমি গভর্নমেন্টের নামে একটা ডাহা মিথ্যে কথা বলবা আর গভর্নমেন্ট তোমায় কিছু করবে না, সেটা তো ঠিক না। তুমি সত্যি কথা বলতে গেছো, গভর্নমেন্ট তোমার কি করেছে? এতগুলো চ্যানেলে এতগুলো লোক প্যানেল বসে তোমার গভর্নমেন্টের পিন্ডি চটকাচ্ছিল, তখন তো কোনো বাক স্বাধীনতার কোনো প্রবলেম আসেনি। সারাদিন বসে তোমরা শাহবাগে আন্দোলন করেছো, কোনো তো প্রবলেম হয়নি তোমাদের। আচ্ছা, যাই হোক, তারপরও মেনে নিলাম যে ও একটা অটোক্রেটিক একটা গভর্নমেন্ট ছিল, ঠিক আছে? বাট এখন এখন যেটা হচ্ছে, এখন কি হবে? এখন কি খুব ভালো আছি আমরা? মানে খুব ভালো থাকতে পারবে তোমরা? হ্যাঁ, এখন তো ইউনুসের নামে কে একজন তোমার কটূক্তি করেছে, তার আসিফের নামে কটূক্তি করেছে, তার এগেনস্টে মামলা হচ্ছে। আম, তোমার সাকিবুল হাসান, সে গত 6 মাস ধরে দেশের বাইরে, তার নামে খুনের মামলা হচ্ছে। হ্যাঁ, আসাদুজ্জামান নূর, তার নামে খুনের মামলা হচ্ছে। তো এখন কি হচ্ছে? এখন এখন তোমরা এত আন্দোলন করে, এত সংগ্রাম করে, এটা কি বৈষম্য তোমরা তাহলে না, সরি, এটা বৈষম্যহীনতা তোমরা কিভাবে প্রতিষ্ঠা করলে সমাজে? তো যাই বলছি, সব তো বাংলাদেশের ইতিহাসে ফিরে যাচ্ছি, আগে কি বলছিলাম। বাংলাদেশের ইতিহাসে এমন কোন গভর্নমেন্ট আছে যেটা স্ব ইচ্ছায় হাসতে হাসতে, ঠিক আছে, তাদের 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 ক্ষমতা তারা হস্তান্তর করে দিয়ে এসছে? তোমার যে আম, তখন কি ছিল, অন্তর্বর্তীকালীন সরকার নাকি, যে যে একটি গভর্নমেন্ট, যে ইন্ট্রিম গভর্নমেন্ট যেটা হতো দুটো গভর্নমেন্টের মাঝখানে নির্বাচন করার জন্য, ওই গভর্নমেন্টের হাতে ছেড়ে দিয়ে এসছে, ক্ষমতা ছেড়ে দিয়ে এসছে। বিএনপি করেনি। বিএনপি বিএনপি সে তারা 14 ফেব্রুয়ারি নির্বাচন করেছে, ঠিক আছে? তারা ক্ষমতা ছাড়তে চায়নি, তারা তারা একক নির্বাচন করেছে। হ্যাঁ, যেটা এরশাদের পতনের পর ফার্স্ট টাইম যখন তারা যখন তারা তোমার ক্ষমতা এলো, তারা ক্ষমতা চাচ্ছে না। তারা ওই ইন্ট্রিম গভর্নমেন্টের ওটাকে তারা তারা মানে বাতিল করেছে। তারা বাতিল করে, তখন ওটার জন্য আন্দোলন করছিল, ওরকম কোনো প্রভিশন রাখেনি। তারা তারা নিজেরা একক, তারা একটা তোমার প্রহসনের নির্বাচনে গেছে, ক্ষমতা তারা রাখতে চেয়েছে, কিন্তু আওয়ামী লীগের সাথে তারা পারেনি। কারণ আওয়ামী লীগ এমন একটা দল, আম, যারা যাদের যার ক্ষমতায় থাকলে বরং তারা উইক থাকে, ক্ষমতার বাইরে তারা অনেক অনেক স্ট্রং, এটা তোমরা এখন দেখতেই পাচ্ছ। সো তো তো ওই সময় তারা পারেনি। তো কিন্তু তারপরে যখন আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে, আওয়ামী লীগ কিন্তু সুন্দরভাবে তারা সেই যে তৃতীয় যে গভর্নমেন্টটা ছিল, যে অন্তর্বর্তীকালীন গভর্নমেন্টটা, তারা ক্ষমতা তুলে দিয়েছিল। কিন্তু এরপর কি হলো? এরপর আমরা 2002-এ দেখলাম যে হিন্দুদের উপর কি আক্রমণ হলো, আর আওয়ামী লীগের উপর কি আক্রমণটা হলো। আওয়ামী লীগদেরকে খুঁজে খুঁজে মারা হয়েছে, ঝুলিয়ে ঝুলিয়ে মারা হয়েছে, তাদের গাছের সাথে ঝুলানো হয়েছে, তাদেরকে মেরে মেরে। সো আর শেখ হাসিনাকে সহ, মানে ওই যে তোমার গ্রেনেড মেরে, ঠিক আছে, পুরো পুরো আওয়ামী লীগের পুরো নেতৃত্বকে ধ্বংস করার চেষ্টা হয়েছে। তো যেটা তোমাদের জন্য বাক স্বাধীনতা, হ্যাঁ, এবং সেকেন্ড টাইম যখন আওয়ামী লীগ যখন ক্ষমতায় এসছে, শেখ হাসিনা বুঝে গেছে জিনিসটা। শেখ হাসিনার কাছে জিনিসটা একদমই ক্লিয়ার, যে আমি যদি এখন ক্ষমতায় থেকে যাই, এখন যেভাবে আওয়ামী লীগের এই যে বাচ্চাদেরগুলোকে মারা হচ্ছে, অথবা এই যে তোমার পিটিয়ে পিটিয়ে মারা হচ্ছে, ঠিক আছে, গলা, কালকে একটাকে দেখলাম গলা কেটে ফেলেছে রাস্তার মধ্যে, ঠিক আছে, শেখ হাসিনা জিনিসটা বুঝে গেছে যে আমি যখন যেই ক্ষমতা ছাড়বো, আমাকে আর আমার লোকদেরকে ঠিক মানে আবার সে আগের মতো করে মারা হবে, ঠিক আছে? এবং এটার কোনো জাস্টিস হবে না, এগুলোর কোনো জাস্টিস হবে না বাংলাদেশে। হ্যাঁ, হয়তো কখনো যদি আওয়ামী লীগ ক্ষমতায় ফিরে আসে, হয়তো এরপর হয়তো জিনিসগুলো হতে পারে, বাট এর আগে হবে না। তো যেটা বলতে চাইছিলাম, যে যেটা অন্যদের জন্য বাক স্বাধীনতা, হ্যাঁ, অন্যদের জন্য রাজনীতি করার স্বাধীনতা, যেটা সেটা আওয়ামী লীগের জন্য জীবন জীবন মরণের লড়াই সেটা। আর এজন্য আওয়ামী লীগ এরকম অটোক্রেটিক হয়ে যায়।
হ্যাঁ, এরকম অটোক্রেটিক ভাবে তারা ক্ষমতা থাকার চেষ্টা করেছে তারা। তো এই জিনিসগুলো বুঝতে হবে, এগুলো 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 অনেক হিস্ট্রি আছে। তারপর অনেকে আমাকে দলকানা বলবে যে আমি দলকানা, আমি আওয়ামী লীগের দালাল, এই সেই, আমাকে অনেকে বলেছেও। বাট আমার কাছে কোনো আওয়ামী লীগের কোনো কিছু নেই, আমি আওয়ামী লীগ করিও না। হ্যাঁ, আমি আওয়ামী লীগ করিও না, আমার কাছে আওয়ামী লীগের কোনো পদবি টদবি কখনো ছিল না কখনো, ঠিক আছে। হ্যাঁ, হয়তো ওই যে যখন কলেজে ফলেজে পড়তাম হয়তো আমাকে ধরে নিয়ে যেত মিছিলে, ওগুলো আমি ওগুলোর পক্ষপাতিও না, আমাকে ধরে নিয়ে যেত, আমি ওই অতটুকু পর্যন্ত, ঠিক আছে। অত আমার বন্ধু বান্ধব আছে যারা আওয়ামী লীগের পদবি হোল্ড করে, ঠিক আছে। তো আমার সাথে আমাকে আমার আওয়ামী লীগের কেউ বলে লাভ নেই, আমি আওয়ামী লীগের কেউ না। কিন্তু আমি দেখতে পাচ্ছি যে গভর্নমেন্টকে, গভর্নমেন্টের থেকে দেশের উন্নতি করার জন্য অ্যাকচুয়ালি কে কি করেছে। হ্যাঁ, আমরা বিএনপির আমলেও দেখেছি, এর আগে এরশাদের আমলেও দেখেছি, ঠিক আছে। জিয়াউর রহমান আমার সময় আমি অনেক ছোট ছিলাম, তখন আমি ওই জিনিস আমার অতটা মনে নেই, তবে হ্যাঁ হিস্ট্রি পড়ে যতটুকু বুঝেছি সে একই কাহিনী, ঠিক আছে। তো বিএনপির আমলও দেখেছি, আর এখন আমি ইউনুস কাকুর আমলও দেখছি এখন আমি, গত 3 মাস ধরে, ঠিক আছে। তো একটা জিনিস তো ক্লিয়ার, আমি যেহেতু আমি ফাইন্যান্সের লোক, আমি একটা জিনিস তো আমার কাছে ক্লিয়ার, যে এতদিন আমরা আমাদের নিজের টাকায় চলতাম, এখন বাংলাদেশ ইজ ফুললি ডিপেন্ডেন্ট অন এইডস নাও, এইড, ঠিক আছে। এখন আমরা, ইউনুস কাকু এমন কোনো জায়গা নেই যেখান থেকে লোন তুলছে না। এটা ডেঞ্জার, এটা এটা ডেঞ্জারাস একটা জিনিস হবে বাংলাদেশের জন্য যদি এটা কন্টিনিউ হয়। কারণ যেটা 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 হয়েছে যে এটা একটা সাইকেল আছে, ঠিক আছে, ঋণের একটা সাইকেল আছে, ওরা একটা দিনটা এমনি এমনি দিয়ে দেয় না। হ্যাঁ, যে আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংক ঋণগুলো এমনি এমনি দেয় না, ঠিক আছে। আমরা, ইউনুস কাকু তখন দুহাত পেতে ঋণ নিচ্ছে, দুহাত পেতে। হ্যাঁ, আমরা, মানে আমরা না, যখন শেখ হাসিনা যখন বলেছে, ওয়ার্ল্ড ব্যাংক বলেছে না, আমরা নিব না, ঋণ নিব না, সেজন্য বাংলাদেশের বাংলাদেশের ঋণ এখনো তার জিডিপির অনুপাতে এখনো মাত্র 30%, ঠিক আছে। যেখানে ইন্ডিয়ার সেখানে 60%, পাকিস্তানের সেখানে মনে হয় 200%, শ্রীলঙ্কার মনে হয় সেখানে 100%, এরকম সামথিং। তো এটার একটা সাইকেল আছে, ঋণটা আমাদেরকে পরিশোধ করতে হয় ঋণটা, ঠিক আছে। এবং এগুলোর অনেকগুলো, তারা যখন ঋণগুলো দেয় অনেকগুলো শর্ত আমাদেরকে জুড়ে দেয় এই ঋণগুলোর জন্য, ঠিক আছে। যেগুলো গভর্নমেন্ট চালাতে, যারা চালায় তাদেরকে, তাদের খবর হয়, তাদের কোনো আম, কোনো কোনো ধরনের সোশ্যাল যে তোমার অ্যাক্টিভিটি গুলো থাকে গভর্নমেন্টের, ঠিক আছে, সোশ্যাল স্টেবিলিটির জন্য ওই ওই প্রোগ্রামগুলো তারা এখন গভর্নমেন্ট সামনে আনতে পারে না। সো এটার একটা আম, বড় একটা রিয়াকশন আমরা দেখব পরে, ঠিক আছে। বাট এখন হয়তো কেউ বুঝতে পারছে না, কিন্তু আমাদের সেই $42 বিলিয়ন থেকে আজকে সেখানে $20 বিলিয়ন নিয়ে এসছে আমাদের রিজার্ভ, ঠিক আছে। আর ইউনুস কাকু দুহাত পেতে সবার কাছ থেকে এখন ঋণ নিচ্ছে। হ্যাঁ, সো এটার তো একটা বিশাল একটা এফেক্ট আমাদের আমাদের লাইফে আসবে, মানে যারা বাংলাদেশে এখন আছে আর কি, তাদের লাইফে আসবে। এটাকে আমরা কোথাও আমরা ইগনোর করতে পারবো না। ইউনুস কাকু হয়তো চলে যাবে 3-6 মাস পর, ঠিক আছে, ও যেও চলছে। আর 3 মাসও যদি টেকে সেটা হবে, আই মিন, আমি বলবো যে কি, যদি যে গভর্নমেন্ট চলছে, এই গভর্নমেন্ট 3 মাস চলে, সেটা হবে, সেটা হবে একটা অনেক বড় একটা, মানে তার জন্য একটা বড় পাওয়া। হ্যাঁ, আরো যে 3 মাস যদি চলতে পারে, বাট আমার মনে হচ্ছে না সে চলবে, কিন্তু সেই 3 মাস পরে তো চলে যাবে, তার কাছে আমেরিকান পাসপোর্ট আছে, সে ফ্লাই করবে আমেরিকা, ওয়াশিংটন ডিসিতে, যে আবার সে ক্লিন্টনের সাথে চুমু দেবে, ঠিক আছে। আর বাইডেন তার মাথায় হাত বুলিয়ে দেবে ছোট ভাইয়ের মতো, ঠিক আছে, হ্যাঁ তুমি একটা বড় কাজ করে এসছো বাংলাদেশে। তো তো কিন্তু এই প্রবলেমগুলো কিন্তু ভাই তোমাকে ফেস করতে হবে, রেডি হয়ে যান, ঠিক আছে। আর যারা লাল টিপ পরেছেন, আলটিমেটলি এখন তো বুঝেই গেছেন যে গভর্নমেন্ট এখন কে আছে, পাওয়ারে কে আছে, কার হাতে সব পাওয়ার, ঠিক আছে। আমার তো এগুলো আর ভেঙে বলতে হবে না। হ্যাঁ, সমন্বয়কদের 178 জনের মধ্যে 102 জনই হচ্ছে সামথিং, কারা আপনারা খুব ভালো করে জানেন। আচ্ছা, ওই ওই পার্টি সম্পর্কে একটু বলে রাখি, শিবির সম্পর্কে বলে রাখি, কারণ এখন যারা ইয়াং জেনারেশন, ওরা শিবিরের অ্যাকচুয়ালি আসল রূপটা দেখেনি। তারা এখন যে রূপটা দেখছে এটা স্যানিটাইজড রূপ, ঠিক আছে, স্যানিটাইজড, ঠিক আছে। শিবিরের একটা একটা ওরা যেভাবে অপারেট করে, ঠিক আছে, ওদের অপারেটর একটা 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 সিস্টেম আছে ওদের। তো সিস্টেমটা হচ্ছে, ওদের যারা ইন্টেলেকচুয়াল, ঠিক আছে, ওদের সবসময় সামনের দিকে নিয়ে আসে, একদম সামনের দিকে, ঠিক আছে। ওরা অনেক মার্জিত, ভদ্র, ওদের সাথে কথা বলতে অনেক অনেকে ওদের সাথে কথা বললে অনেকে ভাববে যে সব শিবিরই এরকম।
বাট এগুলো হচ্ছে 2%, আর 98% হচ্ছে জঙ্গি। এই 2% গুলো হচ্ছে খুব মেধাবী, ওদেরকে সবসময় শিবির সামনের দিকে নিয়ে আসবে, একদম সামনের সারিতে। ওরাই কথা বলবে, ওরাই ভাষণ দেবে, ওরাই পলিসি শেক করবে, ঠিক আছে, ওরাই রিক্রুটমেন্ট করবে। বাট 98% যারা আছে ওরাও সব জঙ্গি, এগুলো সব হাবু সাইদের মতো, এভাবে করে বুক পেতে দেবে, নিজেও মরবে, মানুষকেও মারবে, হাবু সাইদের মতো একদম, ঠিক আছে। সো এদেরকে এদেরকে আমাদেরকে দুভাবে, এদেরকে আমাদের নিজেদের ডিফেন্স মেকানিজমকে আমাদের দুভাবে রেডি করতে হবে। একটা হচ্ছে যে ওদেরকে ইন্টেলেকচুয়ালি আমাদেরকে আমাদের অ্যাটাক করতে হবে, হ্যাঁ, ওদের আইডিওলজিটাকে, ঠিক আছে, ইন্টেলেকচুয়ালি। প্লাস ওরা যখন রক কাটতে আসবে আমাদেরও রক কাটার সিস্টেম রাখতে হবে, কারণ ওরা কিন্তু ছাত্র শিবির কি জিনিস, সে যারা 90s যারা কিডস, যারা 90s বড় হয়েছে, হ্যাঁ, তাদেরকে জিজ্ঞেস করো ওরা কি জিনিস। হ্যাঁ, ওরা হাসতে হাসতে মানুষ মারে, হাসতে হাসতে। আজকে দেখেছো না তোফাজ্জলকে কিভাবে মেরেছে, খাওয়াই খাওয়াই হাসতে হাসতে মেরেছে। ওরা হচ্ছে ওরকম প্রাণী। ওরা দেখেছো না নাচাতে নাচাতে মেরেছেন লোককে, বলে নাচ নাচ, নাচতে নাচতে মারছে তারা লোককে খুশিতে, ঠিক আছে। ওই যে জাহাঙ্গীরনগরে দেখেছো না কিভাবে হাসতে হাসতে মারছে তারা, পিটাচ্ছে মারছে তাকে। তো এগুলো হচ্ছে ওরা হাসতে হাসতে মানুষ মারে, ওরা ওরা এত এত মানে ফেরোসাস। তো যারা শিবিরকে চেনে না, জানে না, তারা ওই যে 2-3 জন সামনের দিকে যারা বক্তৃতা দিচ্ছে, ওদের কথা না শুনে ওদের আইডিওলজিটাকে দেখা উচিত। আচ্ছা, আজকে অনেক বলে ফেললাম, থ্যাংক ইউ ভেরি মাচ, পরে আবার আসবো, বাই বাই।